বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা জনাব জালাল আবেদিন ফারুক, কর্নেল মনীষ দেওয়ান, উপস্থিত মুক্তিযোদ্ধা বৃন্দ, ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ 2 ঘন্টা বক্তৃতা শুনছেন। আমি নিজেও টায়ার্ড হয়ে গেছিলাম। সময় দুপুর 1টা, প্রত্যেকেরই আরো অনেক কাজ আছে নিশ্চয়ই। আজকের এই আয়োজন সম্ভবত হয়েছিল মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের একটি কমিটি ঘোষণা করা হবে। আমি আয়োজকদেরকে অনুরোধ করেছি যে এখানে এই ঘোষণাটা না দিয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সেই কমিটি ঘোষণা দিয়ে অভিষেক অনুষ্ঠানটা পরে করা যাবে। তবে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের দলীয় অবস্থান হচ্ছে, মুক্তিযোদ্ধা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 1 নম্বর অঙ্গ সংগঠন। অঙ্গ সংগঠনেরই সহযোগী সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কর্মকাণ্ড। কিন্তু আমরা সবাই মিলে সমঝোতার ভিত্তিতে মুক্তিযোদ্ধা দলের উত্তরসূরি হিসাবে এই মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কমিটিটা করতে চাই, যাতে করে সবার অন্তর্ভুক্তি থাকে। তবে এইটুকু বলতে পারি যে ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতৃত্ব ইশাকের হাতেই থাকে। আপাতত এইটুকুই থাক। তবে সেটার আনুষ্ঠানিকতার জন্য স্লোগান বন্ধ, প্লিজ প্লিজ প্লিজ। সবকিছু নিয়ম মাফিক সাংগঠনিক রীতি অনুযায়ী সকলকে নিয়ে সমঝোতার ভিত্তিতে যারা বর্তমানে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতৃত্ব দিচ্ছে, কমিটি আছে, সবাইকে নিয়েই একসাথে করে করতে হবে। আমরা দলের মধ্যে বিভক্তি চাই না, দেশের মধ্যে বিভক্তি চাই না, জাতির মধ্যে বিভক্তি চাই না। সেটার চর্চা অবশ্যই নিজেদের সংগঠন থেকেই শুরু করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 8ম 8 বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন মেজর জিয়ার 8ম বর্ণের মধ্য দিয়ে শুরু হয়েছে উই রিভল্ট, বর্ণ 8টি, 8ম 8 বেঙ্গল রেজিমেন্ট 25শে মার্চ 1971 রাত্রে 12টার পরে 26শে মার্চের প্রথম বহরে, যেহেতু সেই ঘোষণা, সেই জন্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। 27শে মার্চে আবার ঘোষণা হয়েছে, মেজর জিয়ার কণ্ঠেই হয়েছে। 28শে মার্চে হয়েছে, পরে আরো হয়েছে, এবং আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃত হয়েছে। প্রেসিডেন্ট জিয়া যখন ভারতে সফরে যান রাষ্ট্রপতি হিসাবে, তৎকালীন ভারতের রাষ্ট্রপতি সম্ভবত রেড্ডি, তিনি বলেছিলেন, আই এম গ্ল্যাড টু রিসিভ দি পারসন হু ফার্স্ট ডিক্লেয়ার্ড দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সারা পৃথিবী জানে
সারা বাংলাদেশের মানুষ জানে। কিন্তু মিথ্যা একটি টেলিগ্রাফিক মেসেজের বরাত দিয়ে শেখ মুজিবুর রহমানের কন্যা সেই টেলিগ্রাফিক মেসেজের বয়ান সংবিধানের তফসিলে ধারণ করার মধ্য দিয়ে বাংলাদেশে তাদের মিথ্যার রাজনীতির ভিত্তি স্থাপন করতে চেয়েছিল, সেটা ধূপে টিকে নাই। বাংলাদেশে আওয়ামী রাজনীতির চর্চাই ছিল মিথ্যার উপর ভিত্তি করে গণতন্ত্রহীনতার রাজনীতি। বাংলাদেশে আওয়ামী রাজনীতির ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস, একদলীয় শাসন ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ইতিহাস, নতুন কিছু নয়। আমরা 2024-এর জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী বাকশালী ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়ন করতে পেরেছি, এটা সত্য। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী শক্তির, মাফিয়া শক্তির মূলট পাটন এখনো পর্যন্ত বাকি আছে। আওয়ামী বাকশালী শক্তি যে এদেশের রাজনৈতিক শক্তি ছিল না কখনো, সেটা প্রমাণিত হয়েছে তাদের ভারতে আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে, এবং ভারতে আশ্রিত থাকে তাদের সহায়তায় বাংলাদেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার যে প্রবণতা পায় তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তার মধ্য দিয়ে। এদেশের রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ কখনো। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দলও ছিল না, একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি ছিল গণতন্ত্রের মুখোশে আলকেল্লা করে। সাংবিধানিকভাবে শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে চতুর্থ সংশোধনের পরে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, ওখানেই শপথ নিলেন। তৎকালীন রাষ্ট্রপতিকে, তৎকালীন মোহাম্মদুল্লাহ সম্ভবত তাকে রিজাইন করতে বললেন। বলা হলো তোমাকেও দেখা হবে, পরে একটা স্টেট মিনিস্টার ভূমিকা বানিয়েছিল। এটা রাজনীতি আওয়ামী লীগের বাংলাদেশের ইতিহাসের ভিতরে। সেই বাকশালী সংশোধনীতেও লেখা ছিল যে রাষ্ট্রপতি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, কিন্তু সেই আইন 13 মিনিটে গৃহীত হওয়ার পর ভোট ছাড়াই তিনি নিজে শপথ নিয়ে নিলেন রাষ্ট্রপতি হিসাবে। তারা সবসময় সংবিধান লঙ্ঘনের মহাযজ্ঞ করেছেন, সংসদে দাঁড়িয়েই করেছেন। চতুর্থ সংশোধনী আপনারা পড়ে দেখুন, সেখানে এই আইনের বিধান মোতাবেক জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইল। তো তিনি যে শপথ নিলেন তাৎক্ষণিকভাবে ওখানে ভোট হয়েছিল। এই হচ্ছে আওয়ামী রাজনীতি। যাই হোক, তাদের বিশুদ্ধার করার আমার সময় নষ্ট করার কোনো ইচ্ছা নেই। যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা না করি, তাহলে এদেশের মানুষের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শত সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে। এই দেশের মানুষ বৈষম্যমূলক কোন রাষ্ট্র ব্যবস্থা চায় না। এই দেশের মানুষ সমস্ত গণতান্ত্রিক এবং রাজনৈতিক সমস্ত সাংবিধানিক অধিকার ভোগ করবে, সেই প্রত্যাশা ব্যক্ত হয়েছে। আমরা যদি জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি ব্যর্থ হয়, এই দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উৎপাত এবং উৎপত্তি হতে পারে। সুতরাং আমাদেরকে সাংগঠনিক পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা, ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি স্থাপনা এবং চর্চা অব্যাহত রাখতে হবে। তার মধ্য দিয়েই 1949 সালে সেখানে বিভক্তি দেখা গেল। সেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ 1.5 বছর আগেও ছিল না।
যেন আজীবন এই সুযোগটা অব্যাহত থাকে, সেরকম রাজনীতি আমাদেরকে করতে হবে। আমরা যেন গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো রাজনৈতিক দলের অধিকারকে খণ্ড না করি। আমরা যেন রাজপথে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর কোনো ভাষাকে স্তব্ধ করে না দেই। এই দেশটাকে যেন আমরা পুলিশি রাষ্ট্রে পরিণত না করি। সেই আকাঙ্ক্ষাই হচ্ছে 24-এর আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা ছিল 1971-এর আকাঙ্ক্ষা, কিন্তু সেই 1971-এর আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন আওয়ামী লীগ, পরে বাকশাল। আমরা আশা করি 71 হয়ে যে 1990-এর আমরা পাটাতন সৃষ্টি করতে পেরেছিলাম সামরিক শাসন বিরোধী আন্দোলনে, সেই আন্দোলনে আমিও একজন ছাত্র দলের কর্মী ছিলাম এবং ছাত্র আন্দোলনের স্বৈর শাসন বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসাবে আমরা সেই সংগ্রামে যুক্ত ছিলাম। 1990-এর পরের ইতিহাস আমরা সবাই জানি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র রচনার ইতিহাস, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে কেয়ারটেকার সরকার প্রবর্তনের ইতিহাস। তারপরে বাংলাদেশে 2001 সালে আবার গণতান্ত্রিক চর্চা শুরু হয়, কিন্তু ব্যাহত হয় দেশি এবং সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় মুক্ত অবস্থায় দাঁড়িয়েছি। বাংলাদেশে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করতে পেরেছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা যেন 24-এর গণঅভ্যুত্থানের শহীদের রক্তের মর্যাদা দেই। আমরা যেন এমন রাজনৈতিক চর্চা করি যাতে করে জুলাই গণঅভ্যুত্থানের এবং 1971-এর শহীদদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে, এদেশের গণমানুষের প্রত্যাশাকে আমরা বাস্তবায়ন করতে পারি। সংসদীয়ভাবে, রাজনৈতিকভাবে এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে সত্যভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়ে আমরা যেন সেটা বাস্তবায়ন করতে পারি। বাংলাদেশে সম্প্রতি 2টি ইতিহাস রচনা হয়েছে। অবশ্যই এটা অবশ্যম্ভাবী ছিল। গত 17 তারিখ বাংলাদেশে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি রায়ের ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে। এদেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনার একটি অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড, আর একটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন সেটা মাথায় রাখে যে এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই, ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। এই দেশে যারাই গণতন্ত্র হত্যা করবে তাদের পরিণতি এরকম হবে। আর একটি ইতিহাস রচিত হয়েছে। 20 তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ শুনানির মধ্য দিয়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালটা স্থাপিত হয়েছে। ইনজাস্টিস ফাইল লোকের প্রতারণামূলক সেই রায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির যে খণ্ডিত রায়, সেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং সেই জাজমেন্টকে বাতিল করা হয়েছে। দীর্ঘ 17 বছরের সংগ্রাম ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে। আমাদের সেই দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে 2024 সালে রক্তের সিঁড়ি বানাতে বানাতে সেই জায়গায় গিয়ে ছাত্র গণ অভ্যুত্থান সৃজন হয়েছে। এই ছাত্র গণ অভ্যুত্থান শুধুমাত্র 36 দিনের লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয় নাই। সেজন্য যারা জুলাই আগস্টের চেতনার কথা বলে সবার কাছে অনুরোধ থাকবে, আওয়ামী লীগ 1971 সালের মুক্তিযুদ্ধের একক
কন্ট্রাক্টর নিয়ে চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। সুতরাং 24-এর ছাত্র গণঅভ্যুত্থানের চেতনাকে যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে, তাদেরকে অনুরোধ করব, এই জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের এই অনুপ্রেরণা, এই ধারাবাহিকতা, এই ইতিহাস, এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। সুতরাং কেউ যেন রাজনৈতিক দল সৃজন করে জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের চেতনার একক মালিকানা দাবি না করে। রাজনৈতিকভাবে চেতনার ব্যবসা যারাই করে তাদের পরিণতি শুভ হয় না। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তারা অবশ্যই আগামী দিনের যে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান হবে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, সেই নির্বাচনে সকলে সামগ্রিকভাবে জনগণের পক্ষে ভূমিকা রাখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই, আহ্বান জানাই। বাংলাদেশ এখন ন্যায় বিচারের মহাসড়কে উঠে গিয়েছে, নির্বাচনের মহাসড়কে চলা শুরু করেছে। কয়েকটি রাজনৈতিক দল জোট করেছে, তাদের মধ্যে একটি দল আছে যারা 2024-এর 7 জানুয়ারির আমি নির্বাচন অংশগ্রহণ করেছিল। আপনারা নাম খুঁজে নেবেন, 8 দলের মধ্যে একটি আছে। তাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনের শরীক হয়েছে, তাদের কিভাবে জোট হয় আমার কাছে এটা বুঝে আসে না। রাজনৈতিক স্বার্থে গণঅভ্যুত্থানের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার মতো ঘটনা। সুতরাং দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতি যে আকাঙ্ক্ষা দীর্ঘ 17 বছর যাবৎ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আকাঙ্ক্ষা পোষণ করছে এদেশের গণমানুষ, সেই আকাঙ্ক্ষার বিপরীতে যেন আপনারা না দাঁড়ান। কারণ আপনাদের ইতিহাস 71-এ জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো, 47-এ দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ানো। এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান, তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। আমি জানি, বুঝি, আপনারা হয়তো আপনাদের দাবি দেওয়ার জন্য 5 দফা না কয় দফা দাবি দেওয়া আপনারা দিয়েছেন, সেই দাবি দেওয়ার জন্য আপনারা আন্দোলন করেছেন। একটা কি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপন করা, সেটা নির্বাচন কমিশন এবং সরকার করছে। আরেকটা ছিল বিচার যেন দৃশ্যমান হয়। বিচার যথেষ্ট দৃশ্যমান হয়েছে, বিচার চলবে, এটা দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া। বিচারে কোনো সময় রেখা নির্ধারণ করে দেওয়া যায় না, তাহলেও বিচার হয়। স্বাধীন বিচার ব্যবস্থা বিচার নিশ্চিত করবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার দোসর আওয়ামী লীগ বাদশালীদের যারা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যায় জড়িত, এর বাইরেও যারা যারা এই সমস্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে। তারপরে কি নির্বাচন অনুষ্ঠান করা, নির্বাচনের তফসিলটা আগামী সপ্তাহে অথবা 2 সপ্তাহ পরে ঘোষণা হতে পারে শুনেছি। এরপরে আপনাদের দাবি শুনেছি পিআর নামে আপনারা জিকির করছেন। তো বাংলাদেশের মানুষ, একটা জরিপে দেখা গিয়েছে 70% মানুষ তাদের বাসায় পিআর নাকি চায়। আর একটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে 56% মানুষ পিআর কি জিনিস বুঝে না। তাহলে আপনাদের এই 70% মানুষ কি এর মধ্যে নাই? বিভ্রান্তিমূলক কোন জরিপ দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। হ্যাঁ, আন্দোলনদেরকে রাতারাতি সরে আসা একটু লজ্জাসরণের ব্যাপার আছে, কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। সেটা আমি জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন, আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শিগগির আপনারা অবতরণ হবেন এবং
যে সমস্ত দাবি দেওয়া আপনাদের ছিল তার পক্ষে যদি জনগণ মতামত দেয় সেই হিসাবে আপনারা ব্যবস্থা নিতে পারবেন। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দিবে। আর বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে গণতন্ত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রপতির সৃষ্টি করা বহুদলীয় গণতন্ত্র। বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি যে সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠস্বরের মধ্য দিয়ে হয়েছে, ইনশাআল্লাহ তার উত্তরসূরি, সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব, ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যার সিদ্ধান্তে এই দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে, জনাব তারেক রহমানের হাত ধরেই এই দেশ উন্নতির, প্রগতির, উন্নয়নের চরম শিখরে ইনশাআল্লাহ উন্নীত হবে। আমরা সেই দিন দেখার অপেক্ষায়। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ।